আজ মালদহের বিভিন্ন এলাকায় পালিত হলো স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও সেদিন প্রকৃত স্বাধীনতা পায়নি মালদহ, কারণ বর্তমান মালদহ জেলা সেই সময় পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। মালদহে উড়েছিল পাকিস্তানের পতাকা। এর বিরুদ্ধে জেলা জুড়ে শুরু হয় ব্যাপক আন্দোলন। মালদহ জেলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করার দাবিতে সেই সময় লাগাতার আন্দোলন হয়। 1947-এর 18ই আগস্ট অর্থাৎ আজকের দিনে মালদহ জেলাকে ভারতের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করা হয়। শুধু তাই নয়, 18ই আগস্ট মালদহ কালেক্টরেট থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে সরকারিভাবে তোলা হয় ভারতীয় তেরঙ্গা। এরপর থেকে 15ই আগস্টের পাশাপাশি আজ 18ই আগস্ট মালদহে প্রকৃত স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। আজ সকাল থেকে মালদা জেলা গ্রন্থাগার, মালদহের বাবুপাড়া, দুর্গাবাড়ি মোড় প্রভৃতি একাধিক এলাকায় জাতীয় পতাকা তোলা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আজকের দিনের তাৎপর্য তুলে ধরেন বিশিষ্টরা। স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে তৃণমূল, বিজেপি একাধিক দলের নেতৃত্বকেও অংশ নিতে দেখা যায়। 1947 সালের 18ই আগস্ট মালদাবাসীর কাছে অত্যন্ত একটি গৌরবময় দিন। ভারতবর্ষ 15ই আগস্টে স্বাধীন হলেও মালদার মানুষ কিন্তু পরাধীনতার গ্লানি থেকে সেই দিন সরতে পারেনি। এই 18 আগস্টই প্রথম ভারতবর্ষের সাথে মালদার অন্তর্ভুক্তি হয় এবং মালদার জেলা প্রশাসনিক কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাকে নামিয়ে আজকের দিনেই এই 18ই আগস্ট সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন হয়, ভারতবর্ষের এই তেরঙ্গা পতাকা। তাই আজকের এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরই জেলা গ্রন্থাগারে মালদা জেলা সাংস্কৃতিক পরিচালনা কমিটির উদ্যোগে এই দিনটি বিশেষভাবে উদযাপিত হয়। আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি এখানে। মালদার মানুষ হিসাবে আমরা অত্যন্ত গর্ববোধ অনুভব করছি যে আজকের এই বিশেষ দিনটাকে আমরা পালিত করছি। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা 15ই আগস্ট হয়েছিল, কিন্তু রেডক্লিফ লাইনের যে রেডক্লিফ লাইন, সেই রেডক্লিফ লাইনে দেখা গেল যে আমাদের মালদা জেলা, দিনাজপুরের কিছুটা অংশ, নদিয়ার কিছুটা অংশ, সেইটা পূর্ব পাকিস্তানে অর্থাৎ এখন অধুনা বাংলাদেশে পড়ে যায়। তার পরবর্তীতে আমাদের মালদা জেলার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী, চাঁচলের জমিদার এবং আমাদের এখানকার যারা বিশিষ্ট মানুষ ছিল তারা তখন কলকাতায় যায়। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি কাছে যায়। তারপর বিধানসভায় এইটা নিয়ে উত্থাপন হয়, এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 18ই আগস্ট ঘোষণা করা হয় যে মালদা, দিনাজপুর এবং নদিয়ার এই অংশটা আবার পুনরায় ভারতের অন্তর্ভুক্ত হবে। তখন পাবনা থেকে সেখানকার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন মঙ্গলাচার্য, তিনি স্টিমারে করে আসেন মালদায় এবং 18ই আগস্ট এখানে কালেক্টরি বিল্ডিংয়ে তিনি পৌঁছান। সকাল 10টায় পৌঁছে খুব সুন্দরভাবে তিনি পাকিস্তানের ফ্ল্যাগ নামিয়ে আমাদের ইন্ডিয়ান তিরঙ্গা সেদিন উত্তোলিত হয় এবং প্রকৃতপক্ষে আমাদের মালদা জেলা প্রকৃতপক্ষে এই 18ই আগস্টই আমরা স্বাধীনতা পাই, অর্থাৎ আমরা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হই। সেই থেকে আমাদের এই বাবুপাড়ার এই অঞ্চলের মানুষ, যারা রঘুনাথ কর্মকার থেকে আরম্ভ করে আমাদের কমল বসাক এবং আরও যারা এখানকার সিনিয়র মানুষরা ছিলেন, পুরুষ মহিলারা, সকলে মিলে এই 18ই আগস্ট বাবুপাড়ার এইখানে প্রায় 20 বছর ধরে এখানে এটা পালন হয়ে আসছে এবং আমরা এটাকে সমারোহে পালন করি। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. হাত মুখ বেঁধে নৃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংরেজবাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের নরসিংহ কুপ্পা এলাকায়। জানা গেছে মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেফতার করেছে। জানা যায় গতকাল রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে। প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয়, এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয়। এরপর রক্তাক্ত দেহ টেনে হিঁচড়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। আজ সকালে এরপর থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি। কি হয়েছে? আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে স্যার রাত্রেবেলা ডেকে উঠালো যে এরকম তোমার বাড়ির পাশে মার্ডার হয়ে গেছে। আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কপিয়ে, এই যে দেখছেন রক্ত পড়ে আছে, কপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কপিয়ে ওদেরকে মেরেছে। কেন মারলো? কিছু গন্ডগোল? এটা বলতে পারছি না দাদা, এমনি তো ঝামেলা তো কিছু হয়নি যে বলতে পারবো। এমনি কোনো ঝামেলা হয় না ওদের ভিতরে, দেখতে পাই না যে লোক জানিয়ে ঝামেলা যেটা হয় সেটা হয় না। চিৎকার চেঁচামেচি? না এরকম কিছু পাই না। আপনাদের এখানে কি নেশা টেশার আসরটা? না এখানে কোনো নেশার আসর বসে না। কিভাবে মেরেছে?
কোদাল দিয়ে কপিয়ে, হাসুয়া আর কোদাল দিয়ে কপিয়ে মেরেছে। বডি এখানে মেরেছিল, এখান থেকে ছেঁচড়ে ওরাই সব ঘরের ভিতরে নিয়ে গেছে। আমি সকালবেলা পুলিশ টুলিশ এসেছিল রাত্রে, ওই সকালবেলা যেয়ে দেখলাম রাত্রে যে ওখানে পড়ে আছে। মানে ওনার ওয়াইফ থানায় গিয়েছিলেন? হ্যাঁ, ওর ওয়াইফই যে থানা থেকে পুলিশ ডেকে নিয়ে এসছে। হ্যাঁ, ওরাই মেরেছে। কে মেরেছে? ওর ছেলে আর ওর বউ। বাবাকে মেরেছে? হ্যাঁ, বাবাকে মেরেছে। কি চাইছেন সৎ বাবা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ওর জন্য ভালো শাস্তি দেওয়া হোক। আমরা যদি জানতে পেলাম তো রাত্রেই মারতাম ওদের দুটো। আমার নাম বলরাম রাজপুত। ওই তো আমি যা বললো ওরা, আমরা ওটাই এসে দেখেছি। আমার বাড়িটাতে একটু দূরে, আমি ততটা জানি না। দেখলাম যে মারার পরে আছে, আমি তো ঘরের ভিতরে যাইনি। যখন ওই বউটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে, তখন আমি দেখেছি। আমরা তো জানি না, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো। তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয়। ওই যে বিক্রমের আর বিক্রমের মায়ের দয়ার। আমাদের সম্পর্কে কেউ হয় না, আমাদের কেউ হয় না, পাড়ার সৎ বাবা হয় ওটা? হ্যাঁ, সৎ বাবা হয়। কি দিয়ে মেরেছে? কি দিয়ে যে মেরেছে এটাও তো বলতে পারছি না। শুনলাম তো কোদাল আর ইলিয়েতে দেখলাম দাও। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেন ওদের ফাঁসি হয়ে যাক। আমরা খুব ভালো মানুষ ছিল ওরা। ওই লোকটা কিনা এই যদুটা কিসের কাজ করতো এতটা তো জানি না যে কিসের কাজ করতো, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো মানুষ। আমাদের সাথে দেখা সাক্ষাৎ হতে গেলে সবসময় দিদি ছাড়া, সম্পর্ক ছাড়া কথাই বলতো না। আপনার নাম? আমার নাম অনিতা মণ্ডল। আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এলাকায় খোঁজ নিই, খোঁজ নিয়ে দেখলাম ঘটনা সত্য। গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে, তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যারেন্ডার করেছে, যা আমি এলাকার সকলের মাধ্যমে জানতে পারলাম। এবং পুলিশ বাড়ি গিয়ে বডি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ। এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল। যে খুন হয়েছে সে প্রতিদিন মদ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করত। এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম। তবে এরকম ঘটনা ঘটাটা ঠিক নয়, তবে আইনের পথে চলবে, পুলিশ দেখছে ব্যাপারটা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. বিজেপির বিক্ষোভ ঘিরে পুলিশের সাথে ধস্তাধস্তি। মালদার মানিকচকের ঘটনা। বন্যা মোকাবিলার কাজ ও ত্রাণ নিয়ে দুর্নীতি হচ্ছে, এই নিয়ে বিজেপির বিক্ষোভ। ভয়াবহ বন্যা পরিস্থিতি কবলিত মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি ও ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মানিকচক বিডিও অফিসে বিজেপির বিক্ষোভ। বিজেপির অভিযোগ, ত্রাণ নিয়ে ভয়ঙ্কর দুর্নীতি চলছে। টাকা কামানোর করিডোর বানানো হয়েছে এই ভূতনিকে। এর আগেও ভূতনিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, এবারও তাই করা হলো। এজন্য দায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বিডিও দপ্তরে কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর বিক্ষোভ দেখানো হয়, পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। সব শিল্প পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে, ভাঙন শিল্প চালু হয়েছে। আর এটা চালু হওয়ার একমাত্র কারণ এই সরকারের উদ্দেশ্য হয়েছে লুট করা, আত্মসাৎ করা। ভূতনিকে বারবার আপনারা দেখেছেন, এর আগেও ভাসিয়েছে, ডুবিয়েছে পরিকল্পনাবিহীন কাজের জন্য, ম্যানমেড বন্যা। এবারও 1,35 লক্ষ টাকা খেয়ে নিয়ে ভূতনিকে ডুবিয়ে দেওয়া হলো। অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভাবলো না। প্রচুর ত্রিপাল ত্রাণ যাচ্ছে, পুরো আত্মসাৎ করা হচ্ছে সেখানে, কিন্তু সাধারণ মানুষ, অসহায় মানুষ ভূতনির পাচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না। কোথায় পাচ্ছে? এরা চাই বন্যা হোক, এরা চাই ভাঙন হোক তৃণমূলরা। কেন? প্রশাসনও চাইছে সেচ দপ্তর, কেন? যে এইখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করতে পারবে, লুট করতে পারবে, ত্রাণ লুট করতে পারবে। মানিকচক ব্লকের তৃণমূল বিধায়ক থেকে শুরু করে এইখানকার তৃণমূলের এবং তৃণমূল নেতারা বন্যা চাই। কেন বলুন তো? প্রচুর ত্রিপাল ত্রাণ ওদের বাড়ি বাড়ি ঢুকে। ভূতনির সাধারণ মানুষের কথা এরা ভাবে না। সবাই যেন, আর সঙ্গে টাকা বালির বস্তা বাদ দিয়ে আত্মসাৎ করে 4,55,00,000 আপনারা দেখেছেন। 2.4 কিলোমিটার বাঁধ তৈরি করেছে কালুটনটলা পশ্চিম রতনপুরে, আগামীকাল ভেঙে গেছে। সেটাও জল বাড়লে সেখানে জল ঢুকবে, সেই টাকাটাও আত্মসাৎ করেছে। শুনেছি প্রশাসনের কাছেই 3 বছরে 500 কোটি টাকা ভূতনির জন্য ত্রাণ আর বাঁধের জন্য খরচ করা হয়েছে। কোথায় গেল অত টাকা? পুরোটাই আত্মসাৎ করেছে সেচ দপ্তর, এখানকার বিধায়ক, এখানকার শেষ চোর মমতার দল। আমাদের বাড়ি ভূতনি, দক্ষিণ চণ্ডীপুর 2 নম্বর কলোনি। এখানে তৃণমূল পার্টিওয়ালা বলছে কি না এটা ডুবেনি, কিন্তু আপনারা যে ওখানে দেখেন ডুবেছে কিনা। হ্যাঁ, ওখান থেকে আমরা আসছি, কিন্তু তিরপাল গিয়েছে 2 নৌকা, কিন্তু তিরপাল ওরা রাত্রে বিক্রি করছে, বিক্রি করছে। হ্যাঁ, আমাদের বলছে কিনা তোদের নাই, তোদের ঘর ডুবেনি।
কিন্তু ওইটাই তদন্ত করে দেখেন আমাদের বাড়িঘর ডুবেছে কিনা। কতটি জল ওখানে? এখন এতটি আছে, কিছু পাইনি, কি পাননি? কিছুই পাইনি, কি বলবো, কিছুই পাইনি। কি বলছে যখন জিজ্ঞেস করছেন? ওখানে বলছে না তোদের আসেনি, আমাদের এসছে, তৃণমূল পার্টি আমাদের এসছে, তোদের আসেনি। হ্যাঁ, কেন দিচ্ছে না? কেন দেয় না কেন করে বলবো, ওদের হাতে তো সব যাচ্ছে, তা আমাদেরকে কি দিবে? যেটাই বলছে সেটাই শুনতে হচ্ছে। আপনারা কোথায় এসেছেন? হ্যাঁ, আমরা বিডিও অফিস এসেছি। কি বললেন? এখন কিছু বলিনি, এদেরকে এখানে খাড়াই রেখেছে। কি চাচ্ছেন আপনারা? হ্যাঁ, আপনারা চাচ্ছেন কি? কি চাইছেন? আমরা ত্রাণ চাচ্ছি, খাবার কিছু, তিরপাল কিছু ব্যবস্থা, গরু বাছুর নিয়ে বাঁধে আছি। আমার নাম? আমার নাম অরুণ সরকার। ভুলার এবং মহানন্দা গঙ্গা যে নদীর বাঁধ রাজ্য সরকার নিজেদের খরচে করার চেষ্টা করছে, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও, যেহেতু এগুলো জাতীয় নদী, কেন্দ্রেরও দায়িত্ব থাকে, কেন্দ্র হাত গুটিয়ে বসে আছে, তা সত্ত্বেও আমাদের সরকার চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়ার। সেই রিলিফ আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। সেখানকার বিডিওরা এবং সেচ দপ্তর খুব জরুরি ভিত্তিতে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় তাদেরকে পলিথিন থেকে শুরু করে, ত্রাণ থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থাগুলো করছে। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. গোপন সূত্রে খবরের মাধ্যমে বড়সড় সাফল্য পেল গাজল থানার পুলিশ। গোপন সূত্রের খবরের মাধ্যমে সন্দেহজনক এক যুবককে ঘোরাঘুরি করতে দেখে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। জানা যাচ্ছে, রাঙাভিটা ফ্লাইওভার সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়ক এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগ খতিয়ে দেখা হয়। ব্যাগের মধ্যেই পাওয়া যায় একটি টিফিন বক্স, আর সেই টিফিন বক্স থেকেই উদ্ধার হয় 414 গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই যুবক কালিয়াচক এলাকা থেকে ব্রাউন সুগারগুলি নিয়ে উত্তর দিনাজপুরের ডালখোলার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রের খবর, ধৃত ওই যুবকের নাম মোশাররফ শেখ, বয়স 25, বাড়ি কালিয়াচকের কিসমতপুর নারায়ণ এলাকায়। ধৃত ওই যুবককে গ্রেপ্তারের পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। আমি বলবো প্রশাসনকে, গাজল থানা যে ধরেছে অফিসার, তাকে তো আমি প্রথমে আগে ধন্যবাদ জানাবো। কারণ আমি কয়েকদিন থেকে দেখতে পাবেন আপনারা, আমি খবরে প্রায় বলছি যে পুলিশ প্রশাসন যেন অতি শীঘ্রই যত রকমের ব্যবস্থা থাকে, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত, ব্রাউন সুগারের সঙ্গে যারা জড়িত, এদেরকে অ্যারেস্ট করা হোক। কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে, এটা শুনে আমাকে খুব ভালো লেগেছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আর মাত্র কয়েকটা মাস আছে, আপনি আপনার পুলিশকে বলুন যত দুর্নীতি, ব্রাউন সুগার ক্রিমিনাল, তাদেরকে যেন অতি সক্রিয়ভাবে প্রশাসন একদম অ্যাক্টিভ থাকে। আমার এটা খুব শুনে ভাল লাগলো যে পুলিশ খুব তাড়াতাড়ি শুধু ব্রাউন সুগারকে ধরছে। এ ছেলেটাও নাকি শুনলাম মুসলমানের আছে, মুসলমান কালিয়াচকে 55% আছে, কিন্তু যত ব্রাউন সুগার ধরা পড়ছে তার মধ্যে বেশিরভাগটা মুসলিম সমাজ জড়িত। তো মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার প্রকল্প ভালো, সবই ভালো আপনার, কিন্তু কিছু প্রকল্প খারাপ, যেগুলো ধর্ষণশ্রী, খুনশ্রী, কৃষক বন্ধু করেছেন ঠিক আছে, কিছু ক্রিমিনাল বন্ধু যে করে দিয়েছেন মুসলিম সমাজকে, ক্রিমিনাল বন্ধুটা বন্ধ করুন এই প্রকল্পটা। আর আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি তৃণমূলের রহিম বক্সি সাহেবকে বলবো যে বিজেপি একটা শান্তিগত পার্টি, ওরা তো এখন ক্ষমতায় আসেনি, তো ওরা কি ক্রিমিনাল করবে? ক্রিমিনালটাকে বানালো কে? আমাদের এখন 15 বছর থেকে টিএমসির সরকার আছে। তো আমি বলবো রহিম বক্সি সাহেবকে, আপনি ওই বিজেপি নেতা বেতারদের পিছনে না পড়ে আপনি আপনার সিএম ম্যামকে বলেন যে প্রশাসন যেন এনি টাইম অ্যাক্টিভ থাকে, কোনো মতে দুর্নীতি প্লাস মুসলিম সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করার আমি দাবি চাই। আর আমাদের রহিম বক্সি সাহেবকে বলবো, এইসব নেতা ফেতাকে ধমকি না দিয়ে পুলিশকে বলেন যত দুর্নীতি আছে এগুলো মুক্ত করুন, ধর্ষণশ্রী, ক্রিমিনাল বন্ধু, এগুলো প্রকল্পগুলো যেন মুখ্যমন্ত্রী বন্ধ করে। এমডি রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবিক। আমি আগে তৃণমূল করতাম, তৃণমূলের আমার সব কিছু ভালো, কিন্তু কিছু প্রকল্প খারাপ। এই যে কৃষক বন্ধু প্রকল্প ভালো আছে, কিছু ক্রিমিনাল বন্ধু প্রকল্প এটা ব্যাক সাইডে করছে। অফিসিয়ালভাবে কৃষক বন্ধু আছে, কিন্তু পার্সোনালভাবে ক্রিমিনাল বন্ধু প্রকল্প আর ধর্ষণ প্রকল্প, খুন প্রকল্প, এগুলো প্রকল্পগুলো বন্ধ করুন। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.